ঘোষ তোমায় জানাই স্বাগতম। এই শুভেন্দু অধিকারী তোমায় জানাই স্বাগতম। বন্দে মাতরম। খাদিকুল বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। তার ঠিক পরবর্তীকালে গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে তার প্রভাব পড়েছিল এলাকায়। গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি 24-এর লোকসভা নির্বাচনের আগেই ফের এই এলাকায় শাসক দল তৃণমূলের বড়সড় ভাঙন দেখা গেল। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের 179 নম্বর রানাসাই গ্রামের এগরা 2 নম্বর মণ্ডলের সভাপতি বিমল শীতের নেতৃত্বে 32 জন বিজেপিতে যোগদান করেন। তৃণমূলের দুর্নীতি, অপশাসন সহ একাধিক ইস্যুতে এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে সূত্রের খবর। তৃণমূল যেভাবে এলাকায় উন্নয়ন করেছে, নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জুন মালিয়ে 1.5 লক্ষ ভোটে জিতবে বলে আশাবাদী মিলন। এদিনের সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সিদ্ধেশ্বর মহাপাত্র, অঞ্চল প্রমুখ মনঞ্জয় মাইতি, সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরানী মাইতি, উপপ্রধান উত্তম জানা, জেলা কমিটির সদস্য স্বরূপ দাস প্রমুখ। এদিনের সভায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক সামিল হন। না, ভোট আসতেই নয়, যখনই খাদিকুল নিয়ে যখনই সমস্যা তৈরি করে তখনই তো মানুষকে ভাবিয়ে তোলে। এই রিসেন্ট এতদিন ছিল না, তো পঞ্চায়েত ভোটের পর থেকে ছিল না। এই রিসেন্ট একটা ভিডিও ক্লিপ আমাদের কাছে এসে পৌঁছেছে যে কেউ না কেউ বোমা বানানোর সেই কারখানা তৈরি করছে, যে বোমা বিস্ফোরণ করিয়েছে এবং তার সেই নমুনা তারা দেখছে যে আগামী দিনে আমরা এটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো কি না। যাই এইভাবে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমাদের কাছে কিন্তু সেই ভিডিও ক্লিপ এসে পৌঁছেছে। আমরা প্রশাসনকেও জানিয়েছি যে তার নমুনাগুলো পড়ে আছে, যে বোমা ফাটিয়েছে তার যে উপকরণগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু খাদিকুলের বিস্ফোরণের পর কিন্তু অনেকটাই সাফল্য পেয়েছিল বিজেপি। তাহলে 24-এর বিধানসভা নির্বাচনে কি সেই ইস্যু ধরে চলছে? দেখুন, বিষয়টা আছে যে 23-এর পর পঞ্চায়েত ইলেকশনের পর আমরা কিন্তু বর্তমান 2024-এ যে লোকসভা নির্বাচন, আমরা ভারতীয় জনতা পার্টি হিসেবে ভারতকে রক্ষা করার ক্ষেত্রে এবং ভারতের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা, তাদের যে সুরক্ষা এবং তাদের চেতনা বা তাদের আত্মনির্ভর করানোর পক্ষে আমাদের যা যা করণীয়, আমাদের সেন্ট্রাল যে প্রজেক্ট বা সেন্ট্রাল যে যোজনাগুলো রয়েছে সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবার সেই সূত্রে মানুষ কিন্তু তৃণমূল নামক যে দলটিকে তারা প্রত্যাখ্যান করছিল, আরও বেশি করে প্রত্যাখ্যান শুরু করেছে। এই রিসেন্ট যে আপনারা দেখেছেন, তো আপনারাই টিভিতে খবরে নিয়ে এসছেন যে 25,000 প্লাস যে চাকুরি যে মানে বাদ গেছে, যে হাইকোর্টের মানে রেজাল্ট অনুযায়ী বা তার যে দেওয়া বিচারপতির দেওয়া নির্দেশ অনুযায়ী যে রেজাল্ট এসছে যে তাদেরকে চাকরি থেকে প্রত্যাখ্যান করেছে। ভাবুন তো যে ওই ছেলেগুলো, তাদের পরিবার কি হবে? তারা চাকরি পেয়েছিল, তারা ঋণ করে টাকা তাদেরকে ঘুষ দিয়ে কাটমানি দিয়ে তারা চাকরি করেছিল। তারা চাকরি পাওয়ার পর 16 থেকে 2024 কতটা দিন অতিবাহিত হয়েছে, তাতে কেউ ঘর বানিয়েছে, কেউ বিবাহ জীবনযাপন করেছে, তারা এখন ঋণগ্রস্ত অবস্থায়। এখন কিন্তু বিচারপতি বলছেন যে তাদের অপরাধ ছিল বলে বা তাদের সেটা দুর্নীতিগ্রস্ত ছিল বলে, সরকারের দুর্নীতিগ্রস্ত ছিল বলে, সরকার তাদেরকে দুর্নীতিভাবে তাকে ওখানে করেছিল বলে, নিয়োগ করেছিল বলে তাদেরকে যখন এখন বাদ দিতে হচ্ছে, তাদেরকে যে সুদ সহ টাকাটা মেটাতে হবে, তারা কোথায় যাবে? সেই পরিবারগুলো তো সমস্যায় পড়ছে। তখনই কিন্তু সেই পরিবারগুলো দেখছে চেতনা সম্পন্নভাবে যে একেবারে দুর্নীতিমুক্ত বা সুশাসন যদি দিতে পারে এই ভারতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টিকে আমরা সাপোর্ট অবশ্যই করব। কেন না, তার কারণ হচ্ছে আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের সুরক্ষার জন্য এবং তাদের যাতে মঙ্গল কামনা করা যায়, তাদেরকে নিয়ে যাতে পথ চলাটা সুগম হয়, ভারতবর্ষকে যাতে রক্ষা করা যায়। আমাদের যা ক্ষতি হয়েছে কিন্তু আমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে আমরা সাপোর্ট করব। তার জন্য 2024-এ অবশ্যই রেজাল্ট আমাদের ভালো হবে। কতজন যোগ দেবে? আমাদের আজকে 32 জন যোগদান দিয়েছে। 32টা পরিবার মোটেই নয়। আমি তো জানি কে কে এসছে। এবারে আমার বুথ আমি হিসেবটা জানি ঠিক, আর যারা এসছে আমি তারাও কি জানি কার হাতে কত ভোট আছে আমি হিসেবে দেখাবো, ঠিক আছে? আমাদের হিসেব আমরা এইভাবে করব না। আর তারা সভা করছে, তারা প্রত্যেকটা পার্টি তার সভা করবে, জোর করে তার মোটরসাইকেলে তুলে নিয়ে আসছে, কেউ আসবে না তাকে তুলে নিয়ে আসছে। আমাদের সক্রিয় কেউ আসেনি, আর তারাও এসছে। তারা অনেকের ভাতা হয়নি, বয়স্ক মানুষ, তারা ভাবছে যে ভাতা যদি পেয়ে যায়, একটা পঞ্চায়েত ক্ষমতায় আছে তারা, তার জন্যই এসছে আর কি। সামনেই তো লোকসভা ভোট, তো সেই লোকসভা ভোটে তাকে কার্যত ব্যাক করে গেল শাসক দল বলে মনে করছে? মোটেই নয়। আমাদের জুনমালিয়া আমাদের 1.5 লক্ষ ভোটে জিতে যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আমাদের অঞ্চলটা একটু আলাদা ইস্যুতে ভোট হয়েছিল গত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে,
যার ফলে আমাদের পঞ্চায়েতে হাতছাড়া হয়েছে। না হলে আমাদের বিজেপির কোনো ক্যাডিট নেই এখানে, যে বিজেপি এককভাবে যে পঞ্চায়েতটা দখল করে নিয়েছে। সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির উন্নয়ন এবং মমতা ব্যানার্জির যে সমস্ত 64টা প্রকল্প আছে, যে মানে কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে সমস্ত প্রকল্প দিদি দিচ্ছেন। এবং একটা ফোনে যে মুখ্যমন্ত্রী, একটা ফোনে 12,000 কিলোমিটার রাস্তা হয়েছে, সেই একটা ফোনে পুরোই তো রাজ্যের ফান্ডে। তো আমাদের কেন্দ্র সরকার বঞ্চিত করেছে, 100 দিনের টাকা আটকেছে, বিভিন্নভাবে বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। আবাস যোজনায় লোকে ঘর করেছে, মানে যে টাকাই আটকে দিয়েছে, সেই ঘরের টাকাও দেয়নি। তাহলে ভোট ঠিক দিয়ে দিবে মমতা ব্যানার্জি। এই রাজ্যে মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চেনে না মানুষ। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে কেউ হটাতে পারবে না। 23-এর পঞ্চায়েত ভোটের মতো এবার 24-এর লোকসভা ভোটে খাদিকুল বিস্ফোরণের প্রভাব পড়বে বলে মনে করছে বিজেপি। কিছুই না, কোনো প্রভাব পড়বে না। আমি যে বললাম যে আলাদা ইস্যু হয়েছিল ভোটটা, না হলে সব পঞ্চায়েত তৃণমূল, আর একটা মানে পঞ্চায়েত নিয়ে কি করবে। মানে আমি একটা কথা বলবো, যে একটা কুয়োতে একটা ব্যাঙ পড়ে গেলে সে ব্যাঙটা ভাবে আমার এইটা পৃথিবী, এরাও ভাবছে সেটা পৃথিবী। আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা হিসেবটা বোঝাবো। আপনার নাম? মিলন কুমার দে। ডেজিগনেশন হচ্ছে আমি 5 বছর উপপ্রধান ছিলাম এবং পঞ্চায়েতের প্রধান ইনচার্জ ছিলাম, কয়েক মাস চালিয়েছি। তার বর্তমান আমাদের কোর কমিটি হয়েছে, আমাদের স্বপন সিংহ আহ্বায়ক আছে, আর আমরা কোর কমিটি করে আমরা চালাচ্ছি পঞ্চায়েতটাকে, মানে আমাদের অঞ্চলটাকে। আপনি আজকে বিজেপিতে যোগ দিলেন? হ্যাঁ দিলাম। কি নাম আপনার? আমার নাম রিতেন্দ্র দে, বাড়ি রানীসাই। কি কারণে আজকে যোগ দিলেন? যোগ দিলাম, আমার ভালো লেগেছে তাই যোগ দিলাম। আগে কোন দল করতেন? আগে আমি টিএমসি করতাম, তৃণমূল কংগ্রেস করতাম। সম্প্রতি যে এসএসসি যে চাকরি বাতিল হয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে এটা? না, চাকরির জন্য তো বসে বসে পদের পাছা তো ঘুরে গেছে, কোনোদিন পাইনি। ঠিক আছে, বেঞ্চে বসে বসে চণ্ডীগড় থেকে সব জায়গা থেকে গিয়ে বসে এসেছি, প্রাইমারি টেটে থেকে বসে বসে চলে এসেছি, কিন্তু হয়নি। এখন বর্তমানে একটা কোম্পানিতে করছিলাম, লকডাউনের সময় পরিস্থিতিতে আমি সেখানে না করতে পেরে চলে এসেছি, বর্তমান বাড়িতে আছি। পূর্ব মেদিনীপুর থেকে মাকুল মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।